নমস্কার, ভ্রমণবাসী নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে চিকমাগলুরে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমি তোমাদেরকে প্রথমেই আমাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই স্টেটার নাম ইম্মানা মানে হোমস্টে। আমরা এটা booking.com থেকে বুক করেছিলাম। চিকমাগলুর টাউন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এটা, একদম কফি এস্টেটের মাঝখানে প্রকৃতির বুকে। আর এখানে আমাদের ভাড়া পড়েছে প্রত্যেক দিনে 2000 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমরা ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি, আর চারদিক শিশিরে ভিজে আছে। কোথাও দূরে ময়ূর ডাকছে, কত নাম না জানা পাখি ডাকছে। সো অ্যামেজিং। মেয়েটা এখনো ঘুমোচ্ছে, কিন্তু আমরা দুজন উঠে বাইরে বেরিয়ে এসেছি। চারিদিক পুরো কুয়াশায় ভিজে রয়েছে, শিশির পড়েছে প্রচুর, আর এত রকমের পাখি ডাকছে, যার মধ্যে আমি শুধু একটি আওয়াজই চিনতে পাচ্ছি, সেটা হচ্ছে ময়ূর। এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। যেরকম প্রত্যেকটা সুইমিং পুলেই বাচ্চাদের আর বড়দের জন্য আলাদা আলাদা সেকশন করা থাকে, এখানেও সেরকমটাই করা রয়েছে। এদিকটায় হচ্ছে আমাদের স্টে, আর উল্টো দিকে পুরোটাই রয়েছে কফি এস্টেট, এদেরই কফি এস্টেট এটা। দেখো, এগুলো কফি বিনস, লাল হয়ে গেছে, এটা থেকে কফি তৈরি হয় না? এই দেখো ভিতরে কফি বিনস, এই দেখো দেখো দেখাচ্ছি, দেখো এগুলোকে কালো কালো করে তো শুকিয়ে নিয়ে তারপরে ইয়ে তৈরি হয়, গুঁড়ো করে কফি পাউডার তৈরি করে। এটা বোধহয় রোবাস্টা নয়, এটা বোধহয় অ্যারাবিক কফি, জিজ্ঞেস করতে হবে। ইতিমধ্যে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, আর ওকে ব্রাশ করিয়ে নিয়ে এসেছি স্নান করাতে, কারণ আমরা আজকে ব্রেকফাস্ট করেই বেরোবো কর্ণাটকের হাইয়েস্ট পিক মুলায়নগিরিতে ট্রেকিং করতে। হোমস্টেতে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, বাকি খাবারগুলো আমাদের পয়সা দিয়ে কিনতে হচ্ছে। তবে ব্রেকফাস্টে অনেক কিছু দিয়েছে, যেমন লুচি, একটা তরকারি, উপমা, ডিম সিদ্ধ, একটু চাটনি, একটু ফল। বুফে সিস্টেমের মতো রাখা রয়েছে, যে যেমন পারো নিয়ে আসো। খাওয়া দাওয়াটা সেরেই বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। একটা ক্যাফের বাইরে মূর্তিটাকে কি সুন্দর ঘাস দিয়ে সাজিয়ে বানিয়েছে দেখো। আজকে চিকমাগলুর আমাদের দ্বিতীয় দিন, আর এখন আমরা যাচ্ছি মুলায়নগিরি পিক। তো এখানে ফরেস্ট এরিয়া ঢোকার আগে রিগোরাসলি চেকিং হচ্ছে, 20 টাকা নিচ্ছে, আর ওয়াটার বোতল থাকলে থ্রো করে দিতে হচ্ছে। অসাধারণ সুন্দর এই জায়গাটা, ঝিঝির ডাক, মানে গাড়িতে যাচ্ছি আমরা, গাড়ির ইঞ্জিনের আওয়াজ ছাড়িয়ে ঝিঝির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর পাখির ডাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। দুদিকে কফি এস্টেট, পুরো কফি এস্টেটের মধ্যে দিয়েই চলেছি, আর বড় বড় গাছ রয়েছে মাঝে মাঝে। শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরাও, এত ঝিঝির আওয়াজ হচ্ছে যে জাস্ট কেমন এটা লাগবে। প্রকৃতির খোলা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিলাম। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো সমতলের চাইতে কিন্তু বেশ কঠিন। একে তো সরু রাস্তা, তার মধ্যে দুদিক থেকে দুটো গাড়ি আসছে, আর 2-3টে বেশ উঁচু উঁচু হেয়ারপিন কার্ভ রয়েছে। পাহাড়ের যে পাকদণ্ডীগুলো, ড্রাইভাররা সেগুলোকে বলে হেয়ারপিন কার্ভ। এই কার্ভগুলিতে গাড়ি চালানো কিন্তু বেশ কঠিন। কি গো, কেমন লাগছে এখান দিয়ে চালাতে মেঘের রাজ্যে? exciting.
এক্সাইটিং। এত উঁচু পাহাড়ে আমরা আগে গেছি কখনো? এটাই কর্ণাটকের হাইয়েস্ট পিক। অ্যান্ড এর আগে আমরা যখন গেছিলাম সেটা হচ্ছে নন্দী হিলস, সেখানেও এরকম ভিজিবিলিটি খুব কম ছিল। বাপরে, এ তো কিছু দেখা যাচ্ছে না গো সামনে, কি করে যাবো গো? তো এখান থেকে জিপ নিতে হবে সম্ভবত। এটাই কি মন্দিরের জায়গাটা? চলো দেখি, এখান থেকে জিপ নিয়ে নেওয়াই ভালো, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ চলো দেখি জিপ পাই নাকি। এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর এখানে একটা শিব মন্দির আছে, তোমরা চাইলে সেখানে ঘুরে দেখতে পারো। How much for jeep? 600 rupees up and down. Per person 600. 2 person 600. 3%. এই জায়গাটা হলো মুলায়নগিরির বেস। এখান থেকে জিপ পাওয়া যায়, কেউ যদি চায় যে নিজেদের প্রাইভেট গাড়ি এখানে পার্কিং করে জিপে যাবে সেই ব্যবস্থা আছে, তো আমরা সেটাই ঠিক করেছি, কারণ কিচ্ছু রাস্তা দেখা যাচ্ছে না, তোমরা একটু আগেই দেখলে। গাড়ি রেখে দিয়ে এখান থেকে গাড়ি হায়ার করে প্রফেশনাল যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার আছে তাদের সাথে আমরা জিপে করে যাব। দেখছো রাস্তার অবস্থা পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়েদার ক্লিন থাকলে তবু একরকম, কিন্তু আজকে এত ক্লাউড রয়েছে, আমরা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরা আসিনি। ভালো করেছি গাড়ি আনিনি। ಈ ತರ ಎಲ್ಲಾ ಗಾಡಿಗಳು ನಿಲ್ಸ್ಕೊಂಡ್ರೆ ಹೆಂಗಾಗುತ್ತೆ ಹೇಳಿ? ನಾನು ಜಾಮ್ ಒಂದು ಕಾರಿಗೆ ಇಷ್ಟು ಮಾಡ್ತಾರೆ, ಬೇಗ ಬೇಗ ಬಿಡಿ. ಮುಂದೆ ಬರ್ಕೊಂಡು ಹೇಳ್ತೀನಿ, ಆಯ್ತು. ಹೋಗಿ ಮುಂದೆ ಹೋಗಿ ಬೇಗ ಬೇಗ. মুলায়নগিরি থেকে জাস্ট 200 মিটার নিচে দাঁড়িয়ে রয়েছে, তো পার্কিং ইজ very difficult thing here. They're not getting space outside, that's why they're parking here. পুরো নিচে নেমে আসছে, আবার পার্কিং করছে। তো শুধুমাত্র জিপের জন্য উপরে আলাদা পার্কিং স্পট আছে, বাকি গাড়িদের জন্য নেই। থ্যাংক গড যে আমরা জিপে এসেছি, নইলে আমাদের নিজেদের গাড়ি নিয়ে এই ধোঁয়া ওয়েদারের রাস্তা ঠিক করে দেখা যাচ্ছে না, যে কি ফাঁসতাম ভগবানই জানে। কি করছিস তোরা? জিপ চালাচ্ছি। তুই কি করছিস? কি করছি দেখি যেত। বাবা उधर पार्किंग नहीं रहता है, जाने का आने का गाड़ी ब्लॉक हो जाता है, ऐसा हो जाता है। हम आपको उधर बोले तो समझ में नहीं आता है कार वाले को। आपका जीप जाता है ना, हमारा कार नहीं जाता है, कहीं को जाता है। हम वहीं पे सुने थे, इसीलिए हम जीप से आए। गाड़ी वहीं पे छोड़ के आए। চলো। अच्छा ऊपर ऐसे धुंधला धुंधला थी, ऊपर ऊपर से दिखता है। हमेशा ही ऐसा ही रहता है कि बारिश है ना भैया, ऐसे धुंधला हो जाता है। অনেকগুলি ছোট ছোট দোকান রয়েছে, যেমন আইসক্রিম, সুইট কর্ন। তো প্রাপ্তিও বললো যে সুইট কর্ন খাবো, আর সুইট কর্নটা হেলদি, তাই ট্রেকিং করতে ওঠার আগে ওকে একটুখানি খাইয়ে দিলাম। এখান থেকে শুরু হচ্ছে ট্রেকিং। এই সুইট কর্নওয়ালা দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে প্রায় 500টি মতো সিঁড়ি রয়েছে। চারদিকে যা মেঘ, কিছুই তো দেখা যাচ্ছে না, কতটা যে উঁচু এখান থেকে বোঝার কোনো উপায় নেই, কিন্তু ঠিক আছে দেখি, শুরু করি।
দেখা যাক শেষ করতে পারি কিনা। প্রাপ্তি ছোট, ওকে নিয়ে একটু চিন্তা, বাট দেখা যাক কি হয়। চারপাশে সেরকম কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা, ঠান্ডা হাওয়া হু হু করে বইছে, আর ভিড়ও রয়েছে সেরকম। আমরা মাঝে মাঝে একটু বসে জিরিয়ে নিচ্ছি, একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, কারণ একটানা বেশিক্ষণ ওঠা যাচ্ছে না। অবশেষে আমরা সাকসেসফুলি উঠতে পেরেছি। দেখো, ঠিক যেন মেঘেদের স্বর্গরাজ্যে চলে এসেছি। আর আমরা এখন রয়েছি সমুদ্র তট থেকে 6300 ফুট উঁচুতে। চারদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গেট, এই গেটটা দিয়ে আমরা উঠে এলাম উপরে। কিছু অ্যানিমেটেড সিনেমায় যেরকম মায়ার রাজ্য দেখায় না, ঠিক যেন সেরকম দেখতে লাগছে চারদিকটা। এই হচ্ছে সেই শিব মন্দির। আমরা মন্দিরের ভিতরে যাব, কিন্তু মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও কোনো কিছু তোলা অ্যালাউড নয় বলে আমরা এখানেই ক্যামেরা বন্ধ করছি। এটা কর্ণাটকের হাইয়েস্ট পিক। অনেকগুলো সিঁড়ি ওঠার পর আমরা এখানে এসেছি। এখানে একটা মন্দির রয়েছে, চারদিক কুয়াশায় ঢেকে রয়েছে। মহাদেবের মন্দির ছিল, প্রণাম করলাম। ওখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো তুলতে পারিনি। চারদিক পুরো ধোঁয়া, একদম স্বর্গরাজ্য তৈরি করেছে। একটা জিনিস, একটু ভিড় বেশি, যদিও আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একদমই ফাঁকা, বাট যে ট্রেকিংয়ের যে রাস্তাটা সেখানে ভিড় বেশি ছিল। আদারওয়াইজ জায়গাটা সত্যিই খুব সুন্দর। মুলায়নগিরি জয় হয়ে গেছে, মহাদেবের দর্শনও হয়ে গেছে। এবার আমাদের নামবার পালা। আর নামবার সময় ছোট্ট ছানাটি বলছে, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি আর হাঁটতে পারবো না, এবং বাবার কাঁধে চেপে পড়েছে। কখনো বাবার কাঁধে চেপে, কখনো আবার পায়ে হেঁটে আস্তে আস্তে এইভাবে নিচে নেমে চলেছি আমরা। এই ট্রেক রুটটি বেশ সহজ, বাচ্চারাও উঠতে পারবে। কিন্তু এছাড়াও এখানে আরেকটি খুব পপুলার ট্রেক রুট আছে, সেটা হচ্ছে কুদ্রেমুখ ট্রেক রুট। যদিও আমরা এবারে ওই ট্রেক রুটটিতে যেতে পারবো না, তার কারণ এখান থেকে তার দূরত্ব প্রায় 139 কিলোমিটার। তবে তোমরা চাইলে যেতে পারো। নামবার সময় আগের জিপটি নয়, একটা নতুন জিপে করে আমরা নামলাম। আর যাতায়াতের মোট 600 টাকা, দুভাগে ভাগ করে আমাদেরকে আলাদা আলাদা করে দিতে হচ্ছে। নিচে নেমে এসে খাবার বলতে ম্যাগি ছাড়া সেরকম কিছুই খুঁজে পেলাম না, তাই এখন আমরা ম্যাগি খাচ্ছি। যে জায়গাটিতে গাড়ি রেখে আমরা উপরে উঠেছিলাম, আমরা আবার সেই জায়গাটিতে ফিরে এসেছি। এখন বেলা একটু বেড়েছে আর মেঘটাও অনেকটা সরে গিয়েছে। মুলায়নগিরির উপরে উঠে আমরা সেভাবে কোনো ভিউই পাইনি বলে এই কাছেই আর একটা ছোট পাহাড় আছে। আমরা ঠিক করলাম আমরা ট্রেকিং করে এটাতে উঠবো। মাম্মা কেমন লাগছে? তবে এটাতে কিন্তু মুলায়নগিরির মতো কোনো সিঁড়ি করা নেই, পুরোটাই নুড়ি পাথরের রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে। আমাদের সাথে আমাদের মেয়েটা কিন্তু ভীষণ মজা করছে। একটু আগেই 500টা সিঁড়ি উঠেছে নেমেছে, আবার এখন একটা পাহাড়ে উঠছে, অথচ ওর চোখ মুখ দেখো, একটুও যে ও ক্লান্ত হয়েছে দেখে বোঝার উপায় নেই। সত্যি পাহাড়ের কত রকম রূপ বলো। একটু আগেই পুরো মেঘে ঢাকা ছিল, আবার এখন দেখো কিরকম রোদে ঝলমল করছে। তবে এর প্রত্যেকটা রূপই আলাদা আলাদা রকমের সৌন্দর্য বয়ে নিয়ে আসে। মুলায়নগিরি ট্রেক থেকে নেমে এসে আমরা
এই যেখানে টেম্পল থেকে আমরা জিপ নিয়েছিলাম সেখানে একটা ট্রেক পয়েন্ট আছে, তো সবাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুলায়নগিরি বেস। তো এখানে ট্রেক পয়েন্টে আমরা এসে ট্রেকিং করেছি। বেশি হাইট নয়, বাট যা ভিউ না এখান থেকে, ইটস লাইক দারুণ, পুরো চোখ জোড়ানো সৌন্দর্য। এইদিকে মুলায়নগিরি আমার পিছনে, আর এখানে পুরো রোদটা এসেছে। এখন মুলায়নগিরির মাথা থেকে মেঘ সরে গেছে, রোদ উঠেছে, আর এদিক থেকে এই পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে আমার পিছন থেকে। এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। মুলায়নগিরি থেকে নেমে এখন আমরা যাচ্ছি এই সুন্দর রাস্তাটা দিয়ে চিকমাগলুরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা বাবা বুদানগিরি দেখতে। তবে এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে কোনো খাবারের দোকান নেই। মুলায়নগিরি বেসে আমরা কিছু খাবারের দোকান দেখলাম, তবে সেখানে শুধুমাত্র সুইট কর্ন আর ম্যাগি, বড়জোর জলের বোতল, এরকমই খাবার পাওয়া যাচ্ছে। আবার শহর থেকে এই জায়গাটা অনেকটা দূরে, তাই তুমি যে একটুখানি বেরিয়ে শহর থেকে খাবার কিনে বা খাবার খেয়ে আবার উপরে উঠে আসবে সেই উপায়ও নেই। তাই তোমরা যদি এখানে বেড়াতে আসো তাহলে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার সঙ্গে নিয়ে এসো। আমরা যেমন আজকে দুপুরে খাবার বলতে শুধুমাত্র ম্যাগি আর আমাদের সাথে থাকা কিছু শুকনো খাবার এই খেয়েই রয়েছি। অনেকটা উঁচুতে উঠে গেছি, এখান থেকে বাবা বুদানগিরিও একদম কাছে, না দেখে ফিরতেও মন চাইছে না। তো চট করে আমরা গিয়ে একটুখানি দেখে পরেই আবার ফিরে চলে আসবো। এই পাহাড়টার নাম হচ্ছে বাবা বুদানগিরি, অর্থাৎ বাবা বুদান পাহাড়। এখানেই ভারতবর্ষের প্রথম কফি চাষ হয়েছিল। এই যে বাবা বুদান, ইনি ছিলেন একজন সুফি সন্ত। আমরা রয়েছি বাবা বুদানগিরিতে, আর পিছনে যে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখতে পাচ্ছ এদিকে, সেটা পুরোটাই হচ্ছে বাবা বুদানগিরি। এই পাহাড়ের বাবা বুদানের নাম হওয়ার পিছনে কিন্তু একটা বিশেষত্ব আছে। বাবা বুদান হচ্ছেন সেই লোক যিনি প্রথম ভারতবর্ষে কফি নিয়ে আসেন। উনি হজ করতে ইয়েমেন গিয়েছিলেন, তো ওখানে কফি খান। কফি খেয়ে ওনার এত ভালো লাগে যে উনি তখন ইয়েমেনে অ্যাকচুয়ালি কফি বীজ বাইরে নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, উনি 7টা কফি চুরি করে নিয়ে আসেন। সেই 7টা কফি বীজকে উনি এখানে পুঁতেছিলেন এবং সেই থেকে ভারতে কফি চাষের শুরু। আর সেখান থেকে এখন চিকমাগলুর পুরো ভারতবর্ষে কফি উৎপাদনে দ্বিতীয়। এখানে আসতে গেলে যে রাস্তাটা দিয়ে আসতে হয় সে রাস্তাটা খুবই সুন্দর, একদম পুরো ঘাসে ঢাকা পাহাড়, অনেকটা সেই বিদেশে যেমন মিডো থাকে তার মতো পুরো ঘাসে ঢাকা। ছোট ছোট গাছ রয়েছে একটা দুটো সেরকম, তার মধ্যে যখন রোদ পড়ছে তখন তার সৌন্দর্য ভাষা হারিয়ে ফেলছে একদম। এই পাহাড়ের কাছেই একটি ওয়াটারফলস আছে, নাম হচ্ছে মানিক্যধারা ফলস। কিন্তু দেখলাম ওয়াটারফলসটিতে যাওয়ার রাস্তায় খুব জ্যাম হয়ে আছে, অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের আজকে সারাদিন সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, ছোট মেয়েটারও কষ্ট হচ্ছে, তাই জন্য আমরা ঠিক করলাম আর ঘোরাঘুরি করব না। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। আজকে সন্ধ্যাবেলাতে আমরা সারাদিনের অ্যাডভেঞ্চার শেষ করে বাড়ি ফিরছি এবং রীতিমতো বিদ্যুৎ চমকে বৃষ্টি হচ্ছে এখানে। তো কালকে দেখিয়েছিলাম জঙ্গলের রাস্তায় আমরা একা যাচ্ছি, কেউ কোথাও নেই। আজকে সেই সমস্ত প্যারামিটার্সগুলো একই রয়েছে, শুধু তার সাথে বৃষ্টি আর বিদ্যুতের চমকটা এক্সট্রা অ্যাডেড হয়েছে। এইটা হচ্ছে আমাদের স্টের যাতায়াতের রাস্তা, একেবারে মেঠো কাঁচা রাস্তা কফি এস্টেটের মাঝখান দিয়ে। মেন রাস্তার পাশে অন্ধকারে এমনভাবে এই রাস্তাটা মিশে থাকছে যে একটু কেয়ারফুল না হলেই এই রাস্তাটা কিন্তু মিস হয়ে যাবে। যাই হোক, এবার স্টেতে ফিরে গিয়ে একটু বিশ্রাম নেব। আজকে স্টেতে আমরা একা নই, আরেকটি গ্রুপ এসেছে এখানে থাকতে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।